ওরও যাওয়ার সময় এসে গিয়েছে, তো তাই আগে থেকে আতঙ্ক প্রকাশ করছেন যে যাদের থেকে টাকা নিয়ে চাকরি দিয়েছেন তাদের চাকরি যদি এভাবে বাতিল হয় তবে তো ওদের পিঠের চামড়া থাকবে না। রায় মানতে হবে, উনি চান বা না চান রায় মানতে হবে। যদি রায় না মানেন তাহলে দয়া করে উনি মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দিন। উনি হচ্ছে সাংবিধানিক পদে আছেন, দুর্ভাগ্যজনক ভাবেই সাংবিধানিক পদে আছেন। সুপ্রিম কোর্টের রায় মানবো না একথা বলার মতো স্পর্ধা উনি দেখাচ্ছেন, তার কারণ ও সহজাত প্রবৃত্তি হচ্ছে অশান্তি সৃষ্টি করা। আমি তো 2011 সাল থেকে বলে আসছি ওর জায়গা হচ্ছে জেল। আজকে তো হঠাৎ শিক্ষার বিষয়টা এসছে। চিটফান্ডের টাকা ঠিক মতো যদি তদন্ত হলে এতদিন উনি জেলে থাকতেন। দিয়ে দেওয়ার বহু চেষ্টা উনি করেছেন, কেন ওর প্রথম কাজ হচ্ছেই যে সমস্ত সমাজটাকে দুর্নীতিগ্রস্ত করা। ওর উত্থান এবং জন্ম হচ্ছে দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে, আমি প্রথম দিন থেকে বলে আসছি। এবং সেজন্যই তিনি দুর্নীতি করবার কতগুলো মৌলিক ক্ষেত্র বেছে নিয়েছেন। এক হচ্ছে শিক্ষা, তারপর স্বাস্থ্য, এখন তো খাদ্যতেও দেখেছি। মানুষের মৌলিক যে সমস্ত ক্ষেত্র, সে সব জায়গায় তিনি প্রশাসনিক দুর্নীতিকে কাজে লাগিয়েছেন। আর শিক্ষার ক্ষেত্রে এটা একটা অনেক বড় অভিঘাত পড়ে সমাজের উপর। এই প্রথম পশ্চিমবঙ্গের বুকে অন্ততপক্ষে প্রমাণ হলো যে শিক্ষকের চাকরি বিক্রি করা যায়। অযোগ্য লোকেরা তারা ওয়েমার্কশিট শূন্য রেখেও চাকরি পেতে পারে। এত বড় দুর্নীতি হয়েছে। দুর্নীতি যে হয়েছে তার তো প্রত্যক্ষ প্রমাণ যে ওর নাম্বার 2 পার্থ চ্যাটার্জির বাড়ি থেকে ক্যাশ কত টাকা পাওয়া গিয়েছে। এত বড় দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতি হওয়ার জন্যই তো হাইকোর্টে মামলা হয়েছে। উনি যদি সৎ হতেন তাহলে যখনই হাইকোর্টে বিষয়টা এলো, দুর্নীতির কথা ধরা পড়লো, সরকার তো অভিভাবক, তার তো উচিত ছিল সঙ্গে সঙ্গে ঠিক আছে দুর্নীতি হয়েছে সব বাতিল করে দিচ্ছি, আমি আবার পুনরায় করছি। সেটা করতে পারলেন না কেন? ভয়ে পারলেন না। তিনি খুব গর্ব করে বলেছিলেন যে আমি চাই না কারো চাকরি যাক। তার মানে দুর্নীতি করে চাকরি পেয়েছো, তৃণমূলীদের টাকা দিয়ে চাকরি পেয়েছো, চাকরিটা বজায় থাক। যদি সৎ হতেন তাহলে প্রথম দিনই বলতেন আদালতের এই পর্যবেক্ষণ এসেছে, আমি সব বাতিল করে দিলাম, আবার করতাম। তাহলে এই 6 বছর পিছিয়ে যেত না। কবে থেকে মামলাটা চলছে? একদিন তো নয়। এবং ওরা বারে বারে ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট করেছেন, আমরা তো করিনি। আমরা তো পেছন পেছন দৌড়েছি, আমাদের অত সামর্থ্য কোথায়? ওর নয় কোটি কোটি টাকা খরচা করার সামর্থ্য আছে, সরকারি পয়সা, ইলেকট্রাল বন্ডের টাকা এইসব আছে, আমাদের তো তা নেই। সবাইকে, ভারতবর্ষে এমন কোন আইনজীবী নেই যারা সুপ্রিম কোর্টে ওদের হয়ে সওয়াল করেননি। সুতরাং এই কথা বলে লাভ নেই। আজকে তো নির্লজ্জের মধ্যে মিথ্যে কথা বলেন যখন বলেন যে আমাদের আত্মপক্ষের সমর্থনের সুযোগ দেওয়া উচিত ছিল। আত্মপক্ষ সমর্থনের যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু মিথ্যে কথা বলতে যার সহজাত প্রবৃত্তি, সে সবসময় মিথ্যে কথা বলবে। মুখ্যমন্ত্রী হোক আর যেই হোক, যার সহজাত প্রবৃত্তি থাকে অসৎ কাজ করার, সে করবে, তাই করেছে। যখন প্রথম অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে যে বাদ দেওয়া হয়েছিল, যেটা কাটছাট করা হয়েছিল, তখন এই রাজ্য সরকার কেন মেনে নিল না? ওই তো বললাম আমি যে প্রথম যখন আদালতে বিষয়টা এসেছিল যে দুর্নীতির লক্ষণ দেখা যাচ্ছে, তখনই যদি সৎ রাজ্য সরকার হতো, যদি সৎ মুখ্যমন্ত্রী হতো, যদি সৎ শিক্ষামন্ত্রী হতো, তারা বলতেন হ্যাঁ ঠিক আছে আমরা এটা বাতিল করে দিচ্ছি, দিয়ে আমরা পুনরায় স্বচ্ছ পদ্ধতিতে করছি। তা উনি করেননি। কেন করেননি? যে তখন বাতিল করলে পরে যাদের থেকে টাকা নিয়ে চাকরি দিয়েছেন তারা তো ছেড়ে দেবেন না, তারা তো ওকে গলায় গামছা দিয়ে টানিয়ে নামাবেন, সেই ভয়ে করেননি। তো ওই 5,500 কি 6,500 তখন ওই সংখ্যা আসেনি। একটাও যদি এরকম দুর্নীতির প্রশ্ন আসে তখনই উচিত তো সরকারের সিদ্ধান্ত নেওয়া, তা তো নেননি তারা। বরং পাল্টা আমাদের গালাগালি করেছেন, যেন ব্যাপারটা হচ্ছে এই চাকরিগুলো পেলে পরে আমার পকেটে অনেক টাকা আসবে। এই সমস্ত মিথ্যেবাদী, সহজাত মিথ্যা কথা বলে যাদের প্রবৃত্তি, তারা সবইতেই মিথ্যা কথা বলে। মুখ্যমন্ত্রী বলছেন কি এত কেলেঙ্কারি হয়েছে, কার্যত এত জায়গায় এত হয়েছে, অপরাধীরা কি শাস্তি পেয়েছে? মুখ্যমন্ত্রী সুর চড়িয়েছেন। উনি বলবেনই কেন? সারদার মতো অত বড় কেলেঙ্কারি হওয়া সত্ত্বেও উনি এখনো শাস্তি পাননি। উনি উনি যদি ব্যাপক কেলেঙ্কারি, তাহলে আমার পশ্চিমবঙ্গ নয়, আর পশ্চিমবঙ্গে কি অন্য রাজ্যের কেলেঙ্কারিকে দৃষ্টান্ত করবে? গোটা পৃথিবীর লোক আগে পশ্চিমবঙ্গের শিক্ষিত সমাজকে দৃষ্টান্ত করতো, এখন উনি পশ্চিমবঙ্গকে অন্য রাজ্যের দৃষ্টান্ত করতে চাইছেন। কত বড় অবমাননা হলে পরে এই কাজ করতে পারেন কোনো মুখ্যমন্ত্রী, বলতে পারেন? সিপিএম বিজেপি করেছে স্যার, বিরোধীদের উপর বলা হচ্ছে, কারণ নাকি স্কুল ব্যবস্থাটাকে, আপনারা শিক্ষা ব্যবস্থাটাকে শেষ করে দিতে চান। এই 26,000-এর চাকরি চলে গেলে কি হবে? ঠিক কথা। উনি চাইছেন এই দুর্নীতিগ্রস্ত শিক্ষকদের রেখে দিয়ে প্রজন্ম বা প্রজন্মকে দুর্নীতিগ্রস্ত করতে। আসলে উনি চান তো একটা দুর্নীতিগ্রস্ত সমাজ, আমরা চাই না, লড়াই করব।
রাজ্যের মুখ্যমন্ত্রী নির্লজ্জের মতো মিথ্যে কথা বলতে পারেন, আমরা আমাদের ছেলে মেয়েদের শেখাই মিথ্যে কথা বলো না। রাজ্যের মুখ্যমন্ত্রী নির্লজ্জের মতো অপরাধীদের পক্ষে দাঁড়াতে পারেন, আমরা আমাদের ছেলে মেয়েদের শেখাই অপরাধীদের পক্ষে দাঁড়িও না। লড়াইটা তো আদর্শগত লড়াই, মৌলিক বিষয় নিয়ে লড়াই, সুতরাং এই লড়াই চলবে। আমি বলছি 7 তারিখ নেতাজি ইন্ডোরে মিটিং, 8 তারিখ আবার সুপার নিউমারিক পোস্ট যেটা ক্রিয়েট হয়েছিল সেটা নিয়ে আবার আদালতে আছে। মানে আমি বলছি আলটিমেট কি হতে চলেছে? কি হতে চাই আদালত ঠিক করবে। দুর্নীতি করেছেন প্রমাণ হয়ে গেছে, আদালত পরিষ্কার বলে দিয়েছে। এই পুরোটাই তো বাতিল হবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। মুখ্যমন্ত্রী বলছেন আমি রেডি আছি, জেলে যেতে হয় জেলে যাব, আমি কিন্তু এই 26,000-এর পক্ষে থাকবো। ভালো কথা, বলুন না, আগে সুপ্রিম কোর্টে গিয়ে বলুন যে আমি 26,000-এর পক্ষে আছি, তোমরা যা দাদা মানবো না, বলুন না সুপ্রিম কোর্ট। তাহলে অ্যাপিল করলেন কেন? সুপ্রিম কোর্টে গিয়ে কান্নাকাটি করছেন কেন ওদের উকিলরা? সুতরাং আমি বললাম না যে শহরে তো প্রবৃত্তি যার হয় মিথ্যা কথা বলার, তিনি মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করেন। 26,000-এর যে এই মুহূর্তে দাঁড়িয়ে কি আর একটা রিভিউ এর কোনো সুযোগ আছে? বললাম তো আমি কোনো পরামর্শ দেবো না, আমি কোনো পরামর্শ দেবো না। ওদের অনেক বড় বড় আইনজীবী আছেন ওদের পক্ষে, যাদের ওরা লক্ষ লক্ষ টাকা দিয়ে নিয়োগ করেন, তাদের পরামর্শ দেবে, জানতে হবে। চেয়েছেন মুখ্যমন্ত্রী বলছেন বাংলার ভবিষ্যৎ, ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে, বাংলাকে শুধু টার্গেট করা হচ্ছে, বাংলাকে নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। ঠিকই তো, উনি বাংলাকে নিয়ে ছিনিমিনি খেলা শুরু করেছেন, আমরা সেটাকে আটকাচ্ছি। বাংলার সর্বনাশ করা যা করা উনি করেছেন, এখন আমরা সেটাকে আটকাচ্ছি বলেই ওর বড় কষ্ট হচ্ছে।